বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভটা কেটে গেছিল। বিসিএস হেল্পের পরিচালক ফোন দিয়েছিলেন ওই নাম্বারে, এই জন্য লাইভটা কেটে গেছিল আর কি। যারা বর্তমানে লাইভে আছেন একটু শেয়ার করবেন। আমি 127 নাম্বার অঙ্কটা আবার একটু রিপিট করি। y ইকুয়াল টু এক্স ও y ইকুয়াল টু এক্স স্কোয়ার এর মধ্যকার ক্ষেত্রফল বের করার জন্য কোনটি সঠিক? অপশন ক 0 থেকে 1 এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, খ 0 থেকে 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স, অপশন গ 0 থেকে 1 এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, অপশন ঘ 0 থেকে 1 এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। আমাদের ব্যাখ্যার মধ্যে কোনটা সঠিক একটু দেখে নিচ্ছি, আপনারা একটু শেয়ার দিবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন y ইকুয়াল টু mx, এখানে m মানে হচ্ছে 1, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা। m এর মান 1, তার মানে ঢাল হচ্ছে 1, তার মানে এই সরল রেখাটা x অক্ষের সাথে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে x অক্ষ এবং y অক্ষের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, 45 ডিগ্রি ঠিক মাঝখানে যাবে। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু এক্স সরল রেখাটি, আর এটা হচ্ছে একটা প্যারাবোলা। এই প্যারাবোলাটা মূল বিন্দুগামী। যেহেতু এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে সমীকরণটার কোনো পরিবর্তন হচ্ছে না, বক্ররেখাটা হবে y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে এভাবেই হবে প্যারাবোলাটা। তাহলে এই প্যারাবোলার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এক্স, আর প্যারাবোলার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে আমার এই সরল রেখা এবং এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এটি। এখন আপনি এটা যখন সমাধান করবেন, তাহলে দুটা বিন্দু পাবেন, 0 0 বিন্দু, 1 1 বিন্দু। এগুলা কিভাবে আসে সমাধান করলে আপনি পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু, আর এটা হচ্ছে আমাদের 1 1 বিন্দু। তার মানে এই দুটা পয়েন্ট হচ্ছে আমাদের সরল রেখা এবং বক্ররেখার ছেদবিন্দু। আমরা এই রিজিয়নটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে ওই রিজিয়নটার উপর একটা আপনি টর্চ লাইট জ্বালিয়ে দিবেন। টর্চ লাইটের আলোটা যখন রিজিয়নটার উপরে পড়বে, তাহলে রিজিয়নটার ছায়াটা এক্স অক্ষর উপরে পড়বে। এটা আপনি এ বিন্দু ধরুন, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে উ এ হচ্ছে আমাদের এই রিজিয়নটার ছায়া। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 0, কারণ এক্স অক্ষে সবসময় ওয়াই এর মান 0, আর এক্স এর মান হচ্ছে এখান থেকে এর দূরত্ব, এই যে এক্স। এবার আমাদের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট কত 1। তাহলে ওয়াই অফ আপার লাইন বিয়োগ ওয়াই অফ
লোয়ার কার্ভ, তারপর হচ্ছে ডিএক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই অফ আপার লাইন থেকে ওয়াই এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই অফ লোয়ার কার্ভ হতে ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ডিএক্স। তাহলে অপশন হচ্ছে ক। তো এত ইতিহাস আপনি তো পরীক্ষার হলে ইয়া করতে পারবেন না, মানে অ্যানালাইসিস করতে পারবেন না। আপনাকে জিনিসগুলা মাথায় সেটিং করতে হবে, দেখলেই বুঝে নিতে হবে আমার অপশন কোনটা। ঠিক আছে, এবার আমরা 128 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 128 নাম্বার প্রশ্নে 128 নাম্বার প্রশ্নে দেখা যাচ্ছে, একটু লাইভটা শেয়ার দিবেন। 128 নাম্বার প্রশ্ন, cos থিটা প্লাস আই সাইন থিটা এটাকে অয়লার ফর্মে লেখা যায়। চারটা অপশন, একটা হচ্ছে cos হাইপারবোলিক ফাংশন অফ থিটা, আরেকটা হচ্ছে সাইন হাইপারবোলিক ফাংশন অফ থিটা, আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আরেকটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। আপনারা সবাই জানেন ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে বলা হয় অয়লার্স আইডেন্টিটি। তার মানে এত এর অয়লার ফর্ম হচ্ছে দিস, আর এটাকে অয়লার নাম্বার বলা হয়। তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা এর অয়লার ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। এটা ইন্টারমিডিয়েট লেভেলের একটা প্রশ্ন করছে। এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। কেমন? 129 নাম্বার প্রশ্ন। 129 নাম্বার প্রশ্ন, 129 নাম্বার প্রশ্ন, মুভমেন্ট অফ ইনার্শিয়া এর একক কি? চারটা অপশন, ক নাম্বার হচ্ছে কেজি, ক নাম্বার হচ্ছে মিটার, গ নাম্বার হচ্ছে কেজি মিটার, আর ঘ নাম্বার হচ্ছে নিউটন। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন, ধরে নেন এটা হচ্ছে একটা সরল রেখা, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টে এম ভর বিশিষ্ট একটা পার্টিকল বা বস্তু কণা অবস্থান করে। এখান থেকে এই সরল রেখার দূরত্ব ধরে নিলাম আর। তাহলে এই সরল রেখার সাপেক্ষে এই পার্টিকলটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কয়ার, তাই না? তাহলে এম মানে হচ্ছে মাস, তাহলে ভরের একক হচ্ছে কেজি, আর হচ্ছে ডিস্টেন্সের একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার। তাহলে অপশন হচ্ছে আমাদের গ। এবার আমরা 130 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 130 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 130 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 130 নাম্বার প্রশ্নে, যদি একটি ফাংশন কসি রাইম্যান শর্ত পূরণ করে,
তবে সেটি চারটা অপশন। ক নাম্বার সিঙ্গুলার, ক নাম্বার পলিনোমিয়াল, গ নাম্বার ডাইভারজেন্ট, ঘ নাম্বার অ্যানালাইটিক। আপনারা জানেন কোন একটা কমপ্লেক্স ফাংশন যদি কোসি-রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ওই ফাংশনটা অ্যানালাইটিক হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ। প্রিয় শিক্ষার্থী, এবার 131 নাম্বার প্রশ্নে যাচ্ছি। আপনারা কিন্তু লাইভটা শেয়ার দিবেন। একশত 31 নাম্বার প্রশ্ন। কমপ্লিটনেস অ্যাক্সিওম অনুযায়ী প্রতিটি নন এমটি বাউন্ডেড অ্যাবোভ সেট বা সাবসেট অফ দ্য রিয়েল নাম্বার এর কি থাকে? চারটা অপশন। ক নাম্বার লিমিট, খ নাম্বার ডাইভারজেন্স, গ নাম্বার ইনফিমাম, ঘ নাম্বার সুপ্রিমাম। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে আমি যখন পড়াইছিলাম রিয়েল নাম্বার সিস্টেম যখন পড়াইছিলাম ওখানে বলছিলাম টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটা চারটা শিকার্যের উপরে ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে এক্সটেন্ড এক্সিওম, দুই নাম্বার হচ্ছে ফিল্ড এক্সিওম, তিন নাম্বার হচ্ছে অর্ডার এক্সিওম, চার নাম্বার হচ্ছে কমপ্লিটনেস এক্সিওম। তাহলে কমপ্লিটনেস এক্সিওম অনুযায়ী প্রত্যেক নন এমটি বাউন্ডেড অ্যাবোভ সাবসেট অফ রিয়েল নাম্বার এর কি থাকে? মনে রাখবেন প্রত্যেক নন এমটি বাউন্ডেড অ্যাবোভ সাবসেট অফ রিয়েল নাম্বারের সুপ্রিমাম থাকে আর প্রত্যেক বাউন্ডেড ভ্যালু সাবসেট অফ রিয়েল নাম্বারের ইনফিমাম থাকে। এই দুটাকেই বলা হয় কমপ্লিটনেস এক্সিওম। উপরেরটাকে বলা হয় সুপ্রিমাম প্রিন্সিপাল আর নিচেরটাকে বলা হয় ইনফিমাম প্রিন্সিপাল। তার মানে এটা হচ্ছে সুপ্রিমাম প্রিন্সিপাল। রিয়েল নাম্বারের প্রত্যেক নন এমটি বাউন্ডেড অ্যাবোভ সাবসেট এর সুপ্রিমাম থাকে, এটাকে বলা হয় সুপ্রিমাম প্রিন্সিপাল। আর বাউন্ডেড ভ্যালু সাবসেটের ইনফিমাম থাকে। তাহলে আমাদের অপশন হচ্ছে গ। ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 132 নাম্বার 132 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 132 নাম্বার প্রশ্নে বেসেলস ফাংশন সাধারণত ব্যবহৃত হয়
বৈদ্যুতিক তরঙ্গে খ কম্পন সমস্যায় গ তাপ পরিবাহিতায় ঘ নাম্বার সবগুলোতে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য বই পড়তে হয়। আপনারা তো বাজারের সেই গাইডগুলা কিনে পড়েন, মেন বই এই কারণেই পড়তে হয়। এই প্রশ্নটা দেখেন তো, এই গাইড বইতে প্রশ্নটা থাকবে। আপনারা যে দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 4th ইয়ারের যে একটা সাবজেক্ট, ওখানে বেসেলস ফাংশন নামে একটা চ্যাপ্টার ছিল। আপনারা শুধু অঙ্কই করে গেছেন, থিওরি পড়ে গেছেন, কিন্তু কিছু বেসিক আলোচনা তো বইতে আছে। এগুলো মেন বই ছাড়া আপনি গাইড বইতে তো পাবেন না, এই জন্য মেন বই কিনবেন। বেসেলস ফাংশন সাধারণত কোথায় ব্যবহৃত হয়? বেসেলস ফাংশন বৈদ্যুতিক তরঙ্গও ব্যবহৃত হয়। বেসেলস ফাংশন কম্পন সমস্যায় ব্যবহৃত হয়। বেসেলস ফাংশন তাপ পরিবাহিতার ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয়। তার মানে উপরের সবগুলিতে। তবে এখানে একটা কথা আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পন সমস্যায় এবং তাপ পরিবাহিতায়। এখানে উত্তর কিন্তু ঘ দিতে পারবেন। যিনি খাতা কাটবেন উনি যদি এক্সপার্ট হন, তাহলে উত্তর যদি ঘ দেন আপনাকে মার্কস দিতে হবে। আবার যদি উত্তর খ এবং গ দেন তাও মার্কস দিতে হবে, কারণ বৈদ্যুতিক তরঙ্গের চাইতে কম্পন সমস্যা এবং তাপ পরিবাহিতার ক্ষেত্রে আমাদের বেসেলস ফাংশন বেশি ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তরঙ্গের ক্ষেত্রে একটু কম ব্যবহৃত হয়, বাট ব্যবহৃত হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পন সমস্যা এবং তাপ পরিবাহিতা। এখানে কিন্তু আপনি উত্তর ঘ দিতে পারবেন, খ দিতে পারবেন, গ দিতে পারবেন, অর্থাৎ এই দুটাকে একসাথে দিতে পারবেন। এখানে উত্তর কিন্তু এই দুইটা একসাথে দিবেন, অথবা যদি এই দুইটা না দেন তাহলে আপনি ঘ নাম্বার উত্তর দিতে পারবেন। এখন যিনি খাতা কাটবেন তার উপর ডিপেন্ড করে। এবার 133 নাম্বার প্রশ্ন, আপনারা কি দেখতে পাচ্ছেন? 133 নাম্বার প্রশ্ন। একটু আপনারা আমার এই লাইভ ক্লাসটা একটু শেয়ার দিবেন। y equal to root over 16 minus x square, এতই রেঞ্জ হচ্ছে ক মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, খ 0 থেকে ইনফিনিটি, গ -4 থেকে 4, ঘ 0 থেকে 4। এখানে কিন্তু ডোমেইন বের করতে বলে নাই, রেঞ্জ বের করতে বলেছে। আমি একসাথে ডোমেইনও বের করতে শেখাবো, কারণ 49তমতে হয়তো এই ফাংশনটার রেঞ্জ কত সেটা জিজ্ঞেস করছে। এর পরবর্তী বিসিএসে একই ফাংশন দেয়া থাকবে, বলতে পারে ডোমেইন কত। এই জন্য আমি ডোমেইন এবং রেঞ্জ দুটো একসাথে বের করে দেব, ঠিক আছে? আপনি একটু লাইনে থাকেন। প্রিয় শিক্ষার্থী, y equal to f of x ধরে নিলাম এটা একটা ফাংশন। এক্সট্রা ইনপুট করলে y এর মান আউটপুট হিসাবে আমরা পাই।
তাহলে এক্সটার মান আপনাকে বসাতে হবে রিয়েল নাম্বার। তাহলে এক্স এর রিয়েল ভ্যালু যদি আপনি ইনপুট করেন তাহলে ওয়াই এর মান আপনি অর্থবহ মান পেতে হবে। এক্স এর মান ইনপুট না করলে তো আপনি ওয়াই এর ভ্যালু পাবেন না। এই জন্য ওয়াইটাকে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অনেক সময় বলা হয় আর্গুমেন্ট, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অনেক সময় বলা হয় এন্ট্রি। তাহলে এই যে এন্ট্রি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ওয়াই এর অর্থবহ মান পাওয়ার জন্য মিনিংফুল মান পাওয়ার জন্য এক্স এর যে সকল মান ইনপুট করবেন, এক্স এর সেই সকল মানকে নিয়ে গঠিত সেটকেই বলবো ফাংশনটার ডোমেইন। আর ডোমেইন ইনপুট করার পরে আউটপুট হিসাবে অর্থবহ ওয়াই এর যে সকল মান পাবেন তাদেরকে নিয়ে গঠিত সেটকেই বলবো ফাংশনটার রেঞ্জ। তাহলে একটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কি সেটা আমরা শিখলাম। তাহলে দেখা যাক এবার আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা। y ইকুয়াল টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে রুট ওভার -1 সমান হচ্ছে i, অর্থাৎ রুটের ভিতরে নেগেটিভ হলে ইমাজিনারি নাম্বার। এই জন্য ওয়াই এর রিয়েল ভ্যালু যদি আপনি পেতে চান রুটের ভিতরে নেগেটিভ হতে পারবে না। তার মানে ওয়াই এর অর্থবহ মান পাওয়ার জন্য আমাদের অবশ্যই রুটের ভিতরে এটা নেগেটিভ হতে পারবে না। এখান থেকে এক্স এর যে সকল মান পাবো তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলবো ফাংশনটার ডোমেইন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে দিস গিভস আস টু পার্ট। একটা হচ্ছে 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স গ্রেটার দেন 0। দুইটা মিলেই তো আমাদের গ্রেটার দেন ইকুয়াল 0। তো আমরা এখান থেকে এক্স এর দুইটা মান পাবো, একটা হচ্ছে -4 আর একটা হচ্ছে 4। কেমন? দুইটা সংখ্যার গুণফল তখনই ধনাত্মক হবে যদি উভয় সংখ্যা ধনাত্মক হয় অথবা উভয় সংখ্যা কি হয়, ঋণাত্মক হয়। উভয় সংখ্যা ধনাত্মক হয় অথবা উভয় সংখ্যা কি হয়, ঋণাত্মক হয়। বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদের 4 প্লাস এক্স গ্রেটার দেন 0, 4 মাইনাস এক্স গ্রেটার দেন 0, অথবা 4 প্লাস এক্স লেস দেন 0, 4 মাইনাস এক্স লেস দেন 0। তাহলে এখানে পাচ্ছি এক্স ইজ গ্রেটার দেন -4, এক্স ইজ লেস দেন 4, এখানে পাচ্ছি আমরা। আবার এখানে পাচ্ছি এক্স ইজ লেস দেন -4, আবার এক্স ইজ গ্রেটার দেন কত বলেন, 4। তাহলে এটা যদি আমাদের -4 হয়, এটা যদি 4 হয়, এটা যদি -4 হয়, এটা যদি 4 হয়, এখানে এক্স এর মান -4 থেকে বড়, 4 থেকে ছোট, আর এখানে এক্স এর মান -4 থেকে ছোট, 4 থেকে বড়। তাহলে এটা হবে না, এটাই হবে। এখানে ইকুয়াল শুদ্ধ, তাহলে এখানে -4 থেকে 4 ইকুয়াল যেহেতু আছে একসাথে, এই যে গ্রেটার দেন ইকুয়াল, তাহলে আমাদের -4 থেকে 4 ওপেন ইন্টারভেল, আবার এই যে বাউন্ডারি পয়েন্ট সহ তাহলে ক্লোজড ইন্টারভেল। এটা হচ্ছে আমাদের ফাংশনটার ডোমেইন। আমাদেরকে ডোমেইন বের করতে বলে নাই, রেঞ্জ বের করতে বলেছে। তাহলে আমি একটু বলে দিই, তাহলে আমাদের এই ফাংশনটার ডোমেইন হচ্ছে -4 থেকে 4, যদিও বা আমাদেরকে ডোমেইন বের করতে বলে নাই, এখন রেঞ্জ আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা একটু রেঞ্জ বের করি। বলছিলাম ডোমেইন ইনপুট করলে ওয়াই এর যে সকল মান পাবেন তাদেরকে নিয়ে গঠিত সেটকেই বলবো আমরা রেঞ্জ। তাহলে রেঞ্জ অফ দিস ফাংশন মানে এই ফাংশনটা রেঞ্জ। আপনি এই ডোমেইন ইনপুট করেন, এই যে দেখেন
এখানে হচ্ছে -4, এখানে 4, এখানে কত 0। আপনি 0 থেকে 4 যদি আপনি এখানে বসান, যদি x এর মান 0 বসান আপনি 4 পাবেন, আর যদি 4 বসান এখানে 0 পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আবার ঠিক একইভাবে আপনি যখন 0 বসাবেন, এই যে 0 যখন বসাবেন y এর মান পাবেন আপনি 4, আবার -4 বসালে x এর মান তাহলে কত পাবেন? 0 পাবেন। অর্থাৎ -4 থেকে 4, অর্থাৎ এই x এর মান ডোমেইন যদি আপনি ইনপুট করেন y এর মান 0 থেকে আপনি 4ই পাবেন। এ হচ্ছে আমাদের ফাংশনটার রেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে তো ভাই এত লম্বা করে তো আপনি করতে পারবেন না, পারবেন? আপনাকে 200টা প্রশ্ন দিবে, 200টা প্রশ্ন দিবে, কিন্তু সময় কিন্তু 1 ঘন্টা, তার মানে 60 মিনিট, 200টা প্রশ্ন। তাহলে আপনাকে 3.5টা প্রশ্নের জন্য 1 মিনিট, আপনি 20 সেকেন্ডে তো সময় পাবেন না। যাই হোক, এগুলি আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে। এগুলা যদি আপনি প্র্যাকটিসে না রাখেন তাহলে হবে না। তাহলে আপনি ডোমেইন যখন ইনপুট করবেন y এর যে অর্থবহ মানগুলো পাবেন তাদেরকে নিয়ে গঠিত সেট হচ্ছে ফাংশনটা রেঞ্জ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 134 নম্বর প্রশ্নে যাচ্ছি। কোন সমীকরণ dy dx plus p of x into y equal to q of x হলে এটি ক নাম্বার লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, খ নাম্বার নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, গ নাম্বার হোমোজেনিয়াস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, ঘ নাম্বার সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। শিক্ষার্থী, এবার একটু প্রশ্নের ভুল ধরি। দেখুন, dy dx প্লাস py ইকুয়াল টু কিউ, এখানে p এবং q উভয়টা হয় x এর ফাংশন হবে অথবা কনস্ট্যান্ট হবে। এখানে p এবং q উভয়টা একদম x এর ফাংশন হবে এমন না, x এর ফাংশন হতেও পারে অথবা কনস্ট্যান্টও হতে পারে। এই জন্য ওনাদের উচিত হয়নি এখানে ব্র্যাকেটের ভিতরে x দেওয়া। যাই হোক, দিছে। তাহলে কোনো একটা সমীকরণ যদি এই ফরম্যাটের যদি হয় তাকে আমরা লিনিয়ার বলবো নাকি নন লিনিয়ার বলবো নাকি হোমোজিনিয়াস বলবো নাকি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো? আপনারা জানেন অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার পড়ছিলেন। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন 4 ফরম্যাটের, একটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন, দ্বিতীয় নম্বর হচ্ছে হোমোজিনিয়াস, 3 নম্বর লিনিয়ার, চতুর্থ নম্বর হচ্ছে এক্সাক্ট। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হচ্ছে এটি হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে কোনো একটা সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফরম্যাটের হয় তাকে বলবো আমরা লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। শিক্ষার্থী, এবার আমরা 135 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 135 নম্বর প্রশ্নে 135 নম্বর প্রশ্নে
মেট্রিক স্পেসের কোন বৈশিষ্ট্য ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক পূরণ করতে বাধ্য? ক নাম্বার, distance of xy is less than 0. খ নাম্বার, distance of xy equal to distance of yx. গ নাম্বার, distance of xy equal to 0 সব সময়। ঘ নাম্বার, distance of xy greater than 0. প্রিয় শিক্ষার্থী, এখানে যদি কেউ ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট যদি দেখেন, এটা আবার ম্যাট্রিক্স চিন্তা করতে যাবেন না, এটা হচ্ছে ম্যাট্রিক। আপনারা এখনো এই জায়গায় আসেন নাই, এগুলো অনার্সের পড়া। ম্যাট্রিক্স এক জিনিস, ম্যাট্রিক অন্য জিনিস। এই জন্য ইন্টারমিডিয়েট কোনো স্টুডেন্ট যদি ম্যাট্রিক্স চিন্তা করেন তাহলে হবে না। ম্যাট্রিক, এটা ম্যাট্রিক। ম্যাট্রিক স্পেসের কোনো বৈশিষ্ট্য ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক পূরণ করতে বাধ্য। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা অনার্স থার্ড ইয়ারে রিয়েল অ্যানালাইসিসের লাস্ট একটা চ্যাপ্টার পড়ছিলেন, ওখানে আপনি মেট্রিক যদি কোনো একটা ডিস্টেন্স ফাংশন নিম্নলিখিত 4টা শর্ত পূরণ করে, প্রথম হচ্ছে M1, ডিস্টেন্স অফ xy অলওয়েজ গ্রেটার দেন 0। M2 অর্থাৎ মেট্রিকের দ্বিতীয় নম্বর শর্ত ছিল ডিস্টেন্স অফ xy ইকুয়াল টু 0 হবে যদি এবং কেবল যদি x এবং y সমান হয়। মেট্রিকের তৃতীয় নম্বর শর্ত হচ্ছে ডিস্টেন্স অফ xy যে কথা, ডিস্টেন্স অফ yx একই কথা। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে ডিস্টেন্স অফ xz লেস দেন ইকুয়াল ডিস্টেন্স অফ xy প্লাস ডিস্টেন্স অফ yz। প্রিয় শিক্ষার্থী, এখন দেখুন ক নাম্বার কিন্তু এই 4টার মধ্যে নেই। খ নাম্বার কিন্তু আমাদের M3, আর ঘ নাম্বার হচ্ছে আমাদের M1। বাট গ নাম্বার যদি এই শর্ত ফুলফিল করে, অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটা পয়েন্ট যদি সমান হয়, তাহলে একটা পয়েন্ট আর একটা পয়েন্টের উপর যদি অবস্থান করে তাহলে ডিস্টেন্স কি হবে? সেক্ষেত্রে 0 হবে। এটা তো সব সময় না। তাহলে আমাদের ক এবং ঘ অশুদ্ধ, তাহলে খ এবং গ হচ্ছে আমাদের শুদ্ধ। অর্থাৎ এখানে আপনাদেরকে বুঝতে হবে শুধুমাত্র উত্তর একটা না, উত্তর 2টো হতে পারে, 3টো হতে পারে, সবগুলো উত্তর হতে পারে। হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন কিন্তু এরকমই, আপনি একটা উত্তর দিলে চলবে না। তাহলে এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর কিন্তু 2টা, এই 2টা উত্তর দিতে পারছেন। এই তাহলে এবার আমরা আজকে আর করবো না, বেশি রাত হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এই প্রশ্নগুলা সলভ করব। কেন সলভ করব? আপনারা প্রশ্ন করতে পারেন যে 49তম তো পরীক্ষা হয়ে গেল, শুধু শুধু কেন সলভ করতেছেন? দেখুন, এই 49তম স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভে 200টা প্রশ্ন, 200টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আপনি এই 200টা প্রশ্ন যদি আপনি ভালো মতো শিখেন, আগামী বার অর্থাৎ আগামী যে বিসিএসটা হবে সাবজেক্টিভ প্রশ্নের মধ্যে দেখবেন ওখান থেকে 100টা আসবে, কমপক্ষে 100টা, আমি চ্যালেঞ্জ করে বলবো। অর্থাৎ 49তম থেকে কমপক্ষে 100টা আসবে। চমৎকার প্রশ্ন হয়েছে, কিন্তু কিছু অশুদ্ধ হয়েছে, এটা ঠিক, কিন্তু প্রশ্নের ধরন অত্যন্ত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।